No, our starting topic is parallelism. We are starting with parallel structure or parallelism. So, what do you mean by parallelism in general, not for grammar purpose, but generally? প্যারালেসে দুই বা ততোধিক বাক্য ওয়ার্ড ফ্রেজ বা এরকম কিছু না মানে জেনারেল সেন্স থেকে বলো। প্যারালেলিজম হচ্ছে মূলত অরিজিনালি দিস ইজ আ টার্ম ফ্রম জিওমেট্রি, রাইট? ইট ইজ আ টার্ম অফ জিওমেট্রি ফ্রম ম্যাথমেটিক্স। সো এটা হচ্ছে সমান্তরাল ভাবে কোনো কিছু পাশাপাশি বসলে সমান্তরালে। সমান্তরাল, ইয়েস। সমান্তরাল বলতে আমরা কি বুঝি? কোন ধরনের স্ট্রাকচারকে সমান্তরাল বলি? What do you mean by parallel structure? When the distance is same between two lines, it is called parallel structure. And for geometry, it is called সমান্তরাল, and there is the distance between two lines are similar, no matter how long the lines are. Can you give an example for parallel structure from our daily life or practical life? Can you visualize an example? Yes, we have a common example, that is rail line. You will find rail line as the example of parallel structure or parallelism. Rail line, no matter how long it is, there will be the same distance. There will be no fraction difference between two lines. I mean between two sides, because if there is any problem in measurement, there will be accidents. যদি কোনো ধরনের অসুবিধা হয় দীর্ঘ একটা রেল পথে, তাহলে মেজারমেন্টে যদি কোথাও অসুবিধা থাকে, তাহলে সেখানে অবশ্যই কিন্তু রেল লাইনে দুর্ঘটনা ঘটবে। কারণ যদি ফ্র্যাকশন হয় বা কোনো ধরনের মার্কস, সরি, দুইটার মধ্যে ডিস্টেন্স যদি কমে যায় বা ভিন্ন হয়, তাহলে হয় লাইন দুটো দুই দিকে চলে যাবে অথবা লাইন দুটো মিশে যাবে। এটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার বা প্যারালেলিজমের একটা কনসেপশন। সো হোয়াট ইজ দ্য কানেকশন অফ প্যারালাল স্ট্রাকচার উইথ ল্যাঙ্গুয়েজ? ভাষার সাথে আসলে এটা সম্পর্ক কি? ভাষায় আমরা কিভাবে এটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আমাদের ম্যাটার অফ কোশ্চেন। নাও বিফোর স্টার্টিং দ্য ডিসকাশন অন প্যারালাল স্ট্রাকচার, we have a warm up session, and at the beginning we will talk about parts of sentence. Can you remember how many parts of sentence? How many parts of speech? 8, sir. 8 parts of speech, but how many parts of sentence? Sir, exactly, I that 3, sir. Subject, verb, and object. There might be different layers of answers, like someone will tell that someone will answer that there are 5 types, like assertive sentence, interrogative sentence, imperative sentence. Yes. Someone will tell that simple, complex, compound. Someone will tell that subject, verb, object. Someone will tell that subject, predicate. But they are not the answers. They are not part of sentence. They are types of sentence. Is it clear? Types and parts, they are different, right? আমি যদি এখন বলি যে কয় প্রকার আর অংশ কি কি, সেটা কি একরকম হবে? হবে না, অবশ্যই হবে না। তাহলে প্রকারভেদ এবং অংশ দুইটা ভিন্ন জিনিস। একটা প্রকারের বিভিন্ন অংশ থাকতে পারে। একটা সিম্পল, স্যার এটা দুইটা হবে, ফেস আর ক্লোজ হবে, হতে পারে, বাট তার আগে বুঝতে হবে যে কিভাবে। পার্ট অফ স্পিচের সাথে পার্ট অফ সেন্টেন্সের ডিফারেন্স কি? ধরা যাক একটা সিম্পল সেন্টেন্স কি দুইটা পার্ট থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। একটা কমপ্লেক্স সেন্টেন্স, সেখানে তো কমপ্লেক্স সেন্টেন্সে ডেফিনেটলি দুইটা পার্ট থাকবে, কম্পাউন্ড সেন্টেন্স ডেফিনেটলি দুইটা পার্ট থাকবে। তাহলে এই যে অংশগুলোর কথা আমরা বলছি, তাহলে এই অংশগুলো বলতে আমরা কি বুঝাই? টাইপস ভিন্ন বিষয় থেকে, ভিন্ন ডাইমেনশন থেকে আসছে, বাট আমরা কথা বলছি পার্ট অফ সেন্টেন্স। প্যারালেল স্ট্রাকচার এই টপিকটার মধ্যে, শুধু এই টপিক না, এই কোর্সের যতগুলো টপিক রয়েছে ম্যাক্সিমাম টপিকগুলোর মধ্যেই ঘুরে ফিরে বারবার এই প্রসঙ্গটা আসবে, পার্ট অফ সেন্টেন্স। তো তোমাকে এই জিনিসটা খুব ভালো করে জানতে হবে, এইখান থেকে এই বেসিকটা ক্লিয়ার করতে হবে। হোয়াট ইজ পার্ট অফ সেন্টেন্স এন্ড হোয়াট ইজ পার্ট অফ স্পিচ? সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পার্ট অফ স্পিচ এন্ড পার্ট অফ স্পিচ, সরি, পার্ট অফ সেন্টেন্স এন্ড পার্ট অফ স্পিচ? এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? আমরা একটা ছোট্ট সিম্পল একটা সেন্টেন্স লিখে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, I will go. How many parts in this sentence? 2 parts, sir. Subject and স্যার verb. দুইটা। কারো কাছে মনে হচ্ছে এখানে 3টা পার্ট, কারো কাছে মনে হচ্ছে 2টা। যদি 2টা হয় তাহলে কি?
Subject and verb. প্রথমটা সাবজেক্ট আর পরেরটা ভার্ব। ওকে, how many parts in this sentence? স্যার এখানেও দুইটা। কেমন হলো তাহলে বিষয়টা? বলো তো, দুইটা উত্তর কেমন হয়ে গেল না? আগেও বললে দুইটা প্রথমটাকে clause বললে এখানে। দুইটা, দ্বিতীয়টাকে বললে দুইটা। তাহলে এবার দেখো পার্ট অফ স্পিচ আমরা কোনটাকে বলি? পার্ট অফ স্পিচ মিন্স we have 8 parts of speech, like number 1 noun, number 2 verb, noun, pronoun, adjective, verb, adverb, pronoun, preposition, conjunction, interjection, এগুলা সব মিলে হচ্ছে আমাদের কাছে 8টা পার্ট অফ স্পিচ রয়েছে। এখন পার্ট অফ স্পিচ এবং পার্ট অফ সেন্টেন্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে স্পিচ মিন্স দ্য হোল স্ট্রাকচার, দ্য কম্পোনেন্টস অফ হোল স্ট্রাকচার, একটা অংশের বা একটা কাঠামোর সবটুকু পার্টিকেল বা সবটুকু অংশ উপাদানকে বলা হবে পার্ট অফ স্পিচ। লাইক আই উইল গো, অ্যাকর্ডিং টু দ্য পার্ট অফ স্পিচ দিস পার্ট হ্যাজ this sentence has, I mean this statement has three components, তিনটা উপাদান এখানে রয়েছে, একটা হচ্ছে I, একটা will, একটা go, এটা হচ্ছে পার্ট অফ স্পিচ। And here I is a pronoun, will is an auxiliary verb, go is a main verb. I mean one noun and 2 verbs. But according to the part of sentence, this sentence has no part. Is it clear to you? স্পিচ অনুসারে এখানে তিনটা অংশ রয়েছে, কিন্তু সেন্টেন্স অনুসারে এখানে কোনো অংশ নেই। If you come, I will go. This part has, according to the part of speech, this structure has 1, 2, 3, 4, 5, 6 parts. If is a conjunction, you pronoun, come verb, I pronoun, will auxiliary verb, go auxiliary verb. So each word will be counted at parts of speech. But part of sentence, it is different thing. How many units are used in a sentence? And according to this rule, I will go, the first one, it has only 1 unit. But in the second one, it has 2 units. If you come, and I will go. Is it clear to you the difference between part of speech and part of sentence? Yes, sir. একটা বাক্যের মধ্যে যতগুলো শব্দ থাকবে প্রত্যেকটা শব্দে ততগুলো পার্ট অফ স্পিচ, কিন্তু একটা বাক্যে যতগুলো ইউনিট ব্যবহার করা হবে, মিনিং ইউনিট, সেখানে মাল্টিপল পার্ট অফ স্পিচ ব্যবহার করে ইউনিটগুলো তৈরি করা হয়। যতগুলো ইউনিট থাকবে মিনিং ইউনিট, সেগুলো প্রত্যেকটা হচ্ছে একটা পার্ট অফ সেন্টেন্স। সো অ্যাকর্ডিং টু পার্ট অফ সেন্টেন্স উই নো দ্যাট দেয়ার আর 8 parts of speech, but according to part of sentence we have only 2 types, 2 parts, number 1 phrase and number 2 clause. So what is phrase and what is clause? Now it's our turn to discuss on these issues. What is your rough idea about phrase and clause? আগেও তো অনেকবার পড়েছো, অনেক আগে থেকে পড়ে আসছো এগুলা, সেই ক্লাস 5, 6, 7 থেকেই শুরু হয়েছে ফ্রেজ এবং ক্লজের যাত্রা। বলো তো ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্য ওয়ার্ড নিয়ে গঠিত হয় কোনটা? ফ্রেজ। ফ্রেজ আর ক্লজ দুটো তো খুবই কমন, তাই না? আমরা তো সবসময় ব্যবহার করি, এটা ফ্রেজ, এটা ক্লজ, তাহলে পার্থক্যটা কোথায়? এই যে বেশি কমন হইলে আবার সমস্যা এটা হয় আর কি, যে মনে থাকে না। ওকে, আশা করি আজকের ক্লাসের পরে এটা আর ভুলবো না, যদি কেউ অ্যাটেনটিভ থেকে থাকে এই ক্লাসে। সো উই আর গোয়িং থ্রু দ্য নেক্সট স্টেপ। This is the comparison of characteristics between phrase and clause. So for phrase, the first one phrase, and it is a group of words. It should be part of sentence and it should not carry any subject and verb. The first condition for being a phrase is it must be group of words. One single word cannot construct a phrase. একটা শব্দ দিয়ে কখনো একটা ফ্রেজ তৈরি করা যায় না, অবশ্যই মাল্টিপল ওয়ার্ডস থাকতে হবে। I mean more than one word, একটা শব্দের বেশি হতে হবে কমপক্ষে। একজন দিয়ে কি গ্রুপ তৈরি করা যায়? নো, কমপক্ষে একের বেশি হতে হবে। Condition number 1. Condition number 2, part of sentence, it must be the part of sentence. I mean it should have another part.
and second one no subject and third one no subject and verb. This part, I mean this group of words will not carry any subject and verb. আমরা যে অংশটুকুকে ফ্রেজ বলছি এই অংশটুকু কোনো সাবজেক্ট এবং ভার্ব ক্যারি করবে না। ফর এক্সাম্পল গোয়িং হোম আই উইল প্লেজেস। In this example, the first one, follow the first example, sorry, the first part of the sentence, going home. Who is the subject in this part? None. What is the verb here? Going. অনেকের কাছে মনে হচ্ছে গোয়িং যদি ভার্ব হয় তাহলে এটা কোন টেন্সের সাথে পড়বে? প্রত্যেকটা ভার্ব তো কোনো না কোনো টেন্সকে ফলো করবে, তাই না? তাহলে গোয়িং এটা কোন টেন্সকে ফলো করবে? Present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে গেলে কি কি লাগবে? Subject. Verb. Plus verb. একটা সাবজেক্ট লাগবে, একটা অ্যামিজার লাগবে। দেখো তো এখানে সাবজেক্ট অ্যামিজার কোনো কিছু কি আছে? না। তাহলে কি এটাকে ভার্ব বলা যাবে? যাবে না। এটাকে শুধুমাত্র আইএনজি যদি কোনো ভার্বের সাথে, ইয়েস এক্স্যাক্টলি, শুধুমাত্র ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে আমরা সেটাকে কিন্তু কোনো টেন্সের তালিকায় ফেলতে পারছি না। Because if for ing, definitely the ing pattern, according to the rule of tense, we must include ing pattern verb inside continuous tense. But continuous tense needs auxiliary verbs, am, is, are, was, were. But there is no am, is, are, was, were. In fact, there is no subject. So in the first part, going home, this part has no subject and verb. So going might be. We have to choose an alternative option for naming going verb, and this is it might be, yes please. It might be present participle or it might be a gerund. Okay, but there is a difference between present participle and gerund. I will talk about it later, but right now going home, this part is a phrase because it has no subject and verb. এই অংশের মধ্যে কোনো সাবজেক্ট এবং ভার্ব নেই। Now come to the next part, clause. Next topic, clause. It is first two characteristics are same. Like number one, group of words. Clause should be group of words. I mean more than one word. One single word never construct a clause. একটা শব্দ কখনো একটা ক্লজ তৈরি করতে পারে না। ক্লজের মধ্যে অবশ্যই মাল্টিপল ওয়ার্ডস থাকতে হবে। I mean more than one word থাকতে হবে। Then second part of sentence. It must be the part of sentence. One unit sentence cannot construct a clause. একটা ইউনিট, একটা বাক্যের মধ্যে যদি একটা ইউনিট থাকে তাহলে এটাকে কখনো ক্লজ বলা যায় না। And third one, a subject and verb. Clause must carry a subject and verb. Clause এর মধ্যে অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকতে হবে। Now, the example here, if you come with me, I will pledge. Sir. Please. ক্লোজ কি একটা সম্পূর্ণ সেন্টেন্স হতে পারে? আমি একটু পরে ওটা আসবো। এই পয়েন্টে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্টে তুমি ইন্ডিকেট করেছো, সেটা আমি এর পরে আসছি। আমাদের এই স্লাইডে পরের স্লাইডটাতে আছে এটা। ইফ ইউ কাম উইথ মি আই উইল প্লেজেস। কয়টা অংশ রয়েছে এখানে এই বাক্যের? হাউ মেনি পার্টস অফ দিস সেন্টেন্স? Two. দুইটা স্যার। Two. What is the status in the first sentence? Who is the subject? You. You. Verb? Come. Second part, subject? I. Verb? Play. কেন তাহলে উইল কি দোষ করেছে? Will play. তাহলে উইল কে? শুধু প্লে ধরলে উইল কে, আর উইল ধরলে প্লে কে? play হচ্ছে মেইন ভার্ব, will হচ্ছে। হ্যাঁ, তো অক্সিলারি ভার্ব বলে তাকে কি অবজ্ঞা করবা? সেটা তো না। আমাদের সোসাইটিতে মেয়েদেরকে কি বলে? মেয়ে মানুষ। বয়স 60 হইলেও বলে মেয়ে মানুষ, বয়স 20 হইলেও বলে মেয়ে মানুষ। আর ছেলেদেরকে ছেলে মানুষ কখন বলে? বাচ্চা মানুষ যখন বলে যায় ছেলে মানুষ এটা ভুল করে ফেলছে, মাফ করে দাও। হ্যাঁ, ছেলে মানুষ ভুল করে ফেলছে। 40 বছরের একটা মানুষকে কোনোদিন বলতে শুনছে যে ছেলে মানুষ বলে? না, বলে না। কিন্তু 40 বছরের একজন নারীকে কিন্তু বলে মেয়ে মানুষ। তাহলে এই যে মেয়ে মানুষ বলে কি কারণে? হেয় প্রতিপন্ন করার জন্য, সামাজিক ভাবে হেয় করার জন্য, ছোট করে দেখার জন্য। ওকে, যাক, এটা ডিফারেন্ট টপিক। বাট এখানে যে মানে মেয়ে মানুষ বলে মেয়েকে ছোট করা যাবে না। পারলে তুমি ছেলেকেও ছেলে মানুষ বলো। 60 বছর বয়সের একজন মানুষকে, প্রবীণ মানুষকে তুমি 40 বয়সে ভুল করলে ছেলে মানুষ বলো। হ্যাঁ, তারা 40 বয়সে ভুল করলেও কি ভুল হবে না? বলবে মেয়ে মানুষ ভুল করে, মানুষ ভুল করছে, তা মেয়ে মানুষ বা ছেলে মানুষ কেন?
হ্যাঁ, মানুষ ভুল করছে, দুইজনে তো মানুষ। তো এখানেও বিষয়টা তাই যে উইল আর প্লেটাকে তুমি গোনায় ধরতেছো কারণ প্লেটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে কি উইল কি ভার্ব না? অবশ্যই ভার্ব। It is auxiliary verb. It is helping the verb play. So both of them here, subject I and will play, it is verb. Okay. It is called phrasal verb. এটাকে বলা হয় phrasal verb। যখন auxiliary এবং main verb, sorry, auxiliary এবং main verb ব্যবহার করা হয় তখন এটার নাম হচ্ছে phrasal verb বা verb phrase। Okay. So I will play chess, এই অংশের মধ্যে সাবজেক্ট আই এবং উইল প্লে দুইটা হচ্ছে ভার্ব, মানে এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা এই যে দুইটা কন্ডিশন রেখেছি ফ্রেজ এবং ক্লজ, এই দুইটার মধ্যে এখানে যে সেকেন্ড এক্সাম্পল ইফ ইউ কাম উইথ মি আই উইল প্লে চেস, দুইটা পার্ট যে তুমি এখানে খুঁজে পাচ্ছ, এই দুইটা পার্ট কোন পয়েন্টের সাথে ম্যাচ করছে? ফ্রেজ অর ক্লজ? Definitely clause. Clause. And now if I ask you the question that what are the name of the parts which construct the first sentence? Going home, I will play chess. I will play chess. Yes. আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি যে এই সেন্টেন্সে যে সমস্ত অংশ দিয়ে গঠন করা হয়েছে তাদের নাম কি, তুমি কি কি বলবো? প্রথমটা Phrase. on phrase and on clause. Yes, sir. Going home, I will play chess. Here on phrase and on clause. And in the second example, if you come with me, I will play chess. If I ask you the question that what are the names of the parts here? There is two clause. Two clauses, clause 1 and clause 2. So two clauses can construct a sentence. On phrase and on clause construct a sentence. Multiple clauses can construct a sentence. But is it possible to construct a sentence using only phrase? একটা কনফিউশন, পয়েন্ট অফ কনফিউশন নাম্বার 1, শুধুমাত্র ফ্রেজ দিয়ে বাক্য তৈরি করা সম্ভব কিনা প্লিজ? No, sir. কেন সম্ভব নয়? কারণ সাবজেক্ট ভার্ব থাকে না। ইয়েস, সাবজেক্ট এবং ভার্ব থাকে না, তাহলে সাবজেক্ট কারণ একটা ফ্রেজে তো কোনো সাবজেক্ট থাকবে না। ইয়েস, তারপর জাস্ট এইজন্যই একসাথে আমরা ভার্ব তো নাই, সাবজেক্ট ভার্ব তো নাই ফ্রেজের মধ্যে, তাহলে আমি যদি 100টা ফ্রেজও ব্যবহার করি একটা সেন্টেন্স তৈরি করতে গিয়ে ওখানে কিন্তু কোনো সাবজেক্ট ভার্ব নেই। একটা সাবজেক্ট কমপ্লিট করার ক্ষেত্রে তো একটা কমপক্ষে মিনিমাম we require minimum on subject and on verb. We require minimum on subject and on verb to complete a sentence. So only phrases cannot construct a sentence. শুধুমাত্র ফ্রেজ কিন্তু একটা বাক্য তৈরি করতে পারে না, বাট মাল্টিপল ক্লজেস ক্যান কনস্ট্রাক্ট আ সেন্টেন্স। অনেকগুলা অসংখ্য ক্লজ মিলে একটা বাক্য তৈরি হতে পারে। শুধুমাত্র ক্লজ দিয়ে বাক্য তৈরি হতে পারে বা শুধুমাত্র ফ্রেজ দিয়ে কখনো একটা সেন্টেন্স তৈরি হয় না। Is it clear to you? I think. Any question for phrase and clause? এই মুহূর্ত পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? No, that's confusion for clause. We know that subject, it is mandatory for using a subject and verb in a sentence. To construct a sentence, we must use minimum a subject and a verb. And additionally, we need a subject and a verb to construct a clause. So can we call a clause a sentence or a sentence a clause? আমরা জানি যে একটা ক্লজকে একটা সেন্টেন্স ব্যবহার করতে তৈরি করতে গেলে একটা সাবজেক্ট একটা ভার্ব লাগে, আবার একটা ক্লজ তৈরি করতে গেলে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব লাগে। তো আমরা কি দুইটাকে অল্টারনেটলি ইউজ করতে পারি নামকরণের ক্ষেত্রে? মানে সেন্টেন্স কি ক্লজ বা ক্লজকে কি সেন্টেন্স বলতে পারবো? Here is the confusion, the solution of the confusion. A sentence requires a subject and verb, clause requires a subject and verb. So what will be the status here? If you come, I will go. দেখো তো আমি একটা পয়েন্ট বলি, আমি শুরুতে এটা বলেছিলাম যে I will go. How many parts, how many units in the sentence? এই সেন্টেন্সে কয়টা ইউনিট রয়েছে? সিঙ্গেল ইউনিট, একটা রয়েছে। আবার এখানে সাবজেক্ট এবং ভার্ব দুইটাই কিন্তু রয়েছে। আবার আমি যদি আরেকটা ইউনিটে যাই, going home, I will call you. How many parts in this sentence? Two parts. In the second part, two parts. In the second part, it has a subject and verb. So we are calling it clause. But can we call I will go a clause? প্রথম যে অংশটুকু রয়েছে এটাকে কি আমরা একটা ক্লজ বলতে পারবো? Yes, sir. পূরণ করতেছে সাবজেক্ট প্লাস ভার্ব দুটোই তো আছে স্যার।
সাবজেক্ট এবং ভার্ব দুইটাই আছে, কিন্তু বাকি যে দুইটা শর্ত ছিল, ক্যারেক্টারিস্টিক্স ছিল তিনটা, তুমি 1 নাম্বার পয়েন্টে হাইলাইট করছো সাবজেক্ট এবং ভার্ব অনলি, বাট আর যে দুইটা কন্ডিশন ছিল সেই দুইটাকে প্রথমটার সাথে ম্যাচ করে। নাম্বার 1 ইট ম্যাচেস, লাইক ইট নিডস মোর দ্যান ওয়ান ওয়ার্ড, গ্রুপ অফ ওয়ার্ডস, কতগুলি শব্দ সমষ্টি লাগবে সেটা ম্যাচ করছে। আই উইল গো, এখানে তিনটা শব্দ রয়েছে, ফাইন। বাট দ্য সেকেন্ড পয়েন্ট, পার্ট অফ সেন্টেন্স, ইজ ইট আ পার্ট অফ সেন্টেন্স? No, sir. Full sentence. It is not a part of sentence. It has only one unit. আমরা যদি বলি তাহলে এই বাক্যের কয়টা অংশ আছে, উত্তর কি আসবে? একটি একটা। এর কোনো অংশ নেই। একে কি অংশ হয়? Oh, sorry, sir. একে কখনোই অংশ হয় না। অংশ হতে গেলে কি হবে, তার অবশ্যই আরেকটা অংশ থাকতে হবে। কাউকে যদি বলে ছোট ভাই, তাহলে ওর আরেকটা বড় ভাই থাকতে হবে। এখন বাবা মায়ের একমাত্র সন্তান, তাকে কি ছোট ভাই বা ছোট বোন, বড় ভাই বা বড় বোন এভাবে কি বলা যাবে? যাবে না। তো আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ প্লিজ। স্যার তাহলে আই উইল গো এটা কি একটা সেন্টেন্স হইলো না? It is a sentence with one unit, but it has no clause, no phrase. জি স্যার, থ্যাংক ইউ। So we can call it a sentence, but we cannot call it a clause. But in the second one, I will call you, we cannot call it a we can call it a clause, but it is not a sentence. আমি শুধু এই অংশটুকুকে সেন্টেন্স বলতে পারবো না, এটা একটা ক্লজ ডেফিনেটলি, কারণ এটা আরেকটি অংশ রয়েছে গোয়িং হোম, এবং এই অংশের মধ্যে যে অংশটুকু আমরা দেখছি এই অংশের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব রয়েছে, আই সাবজেক্ট উইল কল ভার্ব, এটাকে আমরা ক্লজ বলতে পারি। কিন্তু এই অংশটুকুকে, শুধুমাত্র এই অংশটুকুকে সেন্টেন্স বলা যাবে না। কেন সেন্টেন্স বলা যাবে না? কারণ হচ্ছে আরেকটা অংশ তো রয়েছে, তাকে তুমি কোথায় রাখলে? So if we want to call a sentence, we have to call together, like going home I will call you, together they are sentences, they are one sentence. ইনডিফিনিট ক্লোজ স্যার সেন্টেন্স হিসেবে ব্যবহার করা যায় না স্যার? কোনটা? শুধু আই উইল কল ইউ কি একটা সেন্টেন্স হতে পারে না? শুধু, হ্যাঁ শুধু হতে পারে, সেটা তো আলাদা হিসাব, শুধু ক্লজ হতে পারে, কিন্তু এরকম স্ট্রাকচারের মধ্যে তুমি এটাকে একটা সেন্টেন্স বলতে পারবে না। শুধুমাত্র আই উইল কল ইউ এটাকে কি বলতে পারবে? এখানে সেন্টেন্স বলতে এটুকুকে বোঝানো হয়েছে। নো স্যার, আমি এটা ইন্ডিকেট করছি যে এখানে দ্বিতীয় এক্সাম্পল যেটা, সেখানে সেন্টেন্স বলতে শুধু আই উইল কল ইউ এই অংশটুকুকে বোঝানো হয়নি। এখানে সেন্টেন্স বলতে বোঝানো হয়েছে উইথ ফ্রেজ এন্ড ক্লজ, আই মিন দ্য টোটাল ওয়ান। This sentence is constructed with two parts, number 1 phrase and number 2 clause. Going home, this is a phrase, and I will call you, it is a clause. So sentence requires a subject and verb, clause requires a subject and verb, but we cannot name them interchangeably. আমরা তাদেরকে একে অপরের নাম চেঞ্জ করতে পারবো না, তাদের রিকোয়ারমেন্ট সেম থাকতে পারে, কিন্তু শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব এই দুইটাই তাদের একমাত্র রিকোয়ারমেন্ট নয়, they have other characteristics. Is it clear to you? Is the confusion clear? yes sir. Okay, I think so. So any question for phrase and clause? এখন কি মনে থাকবে phrase এবং clause? To summarize the topic, we can remember that phrase, it must be a part of sentence, it must be a group of words, and it should not carry any subject and verb. And clause, it also must be a group of words, and also it should be part of sentence, but it carries a subject and verb. Okay. These are the definitions and indications for phrase and clause. Now we are moving to parallel structures. Please read the example. There are few points to focus here. Like number 1, parallelism means that each item in a list or comparison follows the same grammatical pattern. Are we confirmed that each sentence is constructed with a single subject, single verb, or single object? আমরা কি এটা নিশ্চিত যে প্রত্যেকটা সেন্টেন্সের একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট থাকবে? সাবজেক্ট এন্ড ভার্ব থাকবে, অবজেক্ট তো নাও থাকতে পারে। তারা তো থাকবে, হ্যাঁ, অবজেক্ট ভার্ব সাবজেক্ট থাকবে, ঠিক আছে, কিন্তু একটা করে থাকতে হবে, এটা কি নিশ্চিত? সাবজেক্ট একটার বেশি হতে পারবে না, মিনিমাম একটা থাকতে পারবে, একটার বেশিও থাকতে পারবে স্যার। হ্যাঁ, একটার বেশি থাকতে পারবে। তাহলে যদি একাধিক হয় তখন কি হবে? একটা লিস্ট তৈরি হবে। I mean, if you use 3 subjects, then you have the list of 3 subjects. If you use 3 verbs, then you have multiple verbs. You have to maintain same grammatical pattern among these
মাল্টিপল কম্পোনেন্টস। এই যে তিনটা সাবজেক্ট, তিনটা ভার্ব বা তিনটা অবজেক্ট, এই তিনটার মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা সেম গ্রামাটিক্যাল প্যাটার্ন মেনটেন করতে হবে। দিস ইজ কল্ড প্যারালেল স্ট্রাকচার অর প্যারালেলিজম। Like, you know that there are three areas in a sentence: number one subject, number two verb, and number three object. So you have to maintain same grammatical pattern in all these three parts respectively, all these three areas respectively. তিনটা এরিয়া প্রত্যেকটাতেই আমাদের একই রকম গ্রামাটিক্যাল প্যাটার্ন ব্যবহার করতে হবে। অনেকে আমরা এখনো কনফিউজড যে আসলে আমরা কোথায় কথা বলছি। আসবো সেখানে এক্সাম্পলের মধ্যে, তার আগে একটু দেখো যে গ্রামাটিক্যাল প্যাটার্ন বলতে আমরা কি বুঝিয়েছি। It means ing word, it means noun, phrase, clause or verb complement. Okay. আমরা প্রত্যেকটাকে এক্সপ্লেইন করব এখন। একটা এক্সাম্পল আমি একটু দেখাই। How many components in the sentence? উপাদান কয়টা এই বাক্যের? 3. Number one subject, number two verb, and number three object. How many subjects are there? এখানে কয়টা সাবজেক্ট রয়েছে? One. How many verbs? One. Love. How many objects? 3. Object কিন্তু তিনটা: bread, butter, and eating chicken. Now we have to maintain same grammatical pattern when we get multiple parts. আমরা যেখানে একটা করে পেয়েছি সেখানে আমাদের কোনো কাজ নেই। যেমন সাবজেক্ট একটা পেয়েছি, ওকে ফাইন, I have no work with that. আমরা একটা ভার্ব পেয়েছি, love, I have no work with that. But in object we can get three structures, three components. So we have to verify that are they in same grammatical pattern or not. No এখন sir. জাস্ট করো তো তারা কি সেম আছে, সেম অবস্থায় রয়েছে? No sir. কোথায় প্রবলেমটা কোথায়? ইটিং চিকেন। আমরা দেখছি যে এখানে তিনটা কম্পোনেন্টের মধ্যে প্রথম কম্পোনেন্টটা বলছে ব্রেড সিম্পল নাউন, বাটার সিম্পল নাউন, বাট থার্ড অন ইট ইজ নাউন ফ্রেজ। তাহলে দুইটা নাউন রয়েছে, আরেকটা রয়েছে নাউন ফ্রেজ। নাউন এবং নাউন ফ্রেজ কি সেম? No, sir. Not definitely. So this is unparalleled grammatical pattern. তুমি যদি কোনো পরীক্ষায় বা কোনো রিপোর্টের ক্ষেত্রে বা কোনো একটা থিসিস লেখার ক্ষেত্রে এই ধরনের এক্সপ্রেশন লেখো, ওইটা কিন্তু গ্রামাটিক্যাল পার্টে যে ধরনের মার্ক ওখানে বরাদ্দ রয়েছে সেই মার্কস থেকে কিন্তু এখানে মার্কস কাটা যাবে। So it is a wrong structure. How can we make the correction? We have to make similar grammatical pattern and we have to tailor necessary words. আমাদের যে সমস্ত প্রয়োজনীয় শব্দ রয়েছে যা বাদ দিতে হবে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। যেটা ডিস্টার্ব করছে যে সমস্ত শব্দগুলো তাকে ওখান থেকে রিমুভ করে দিতে হবে। কেমন সেই শব্দগুলো? Like the disturbing word is eating, so we have to remove the word eating. একটা প্রশ্ন থেকে যায়, তাহলে স্যার আমরা ইটিং বাদ না দিয়ে আমরা তো বাকি দুইটাতে ইটিং যোগ করে দিতে পারতাম, সেটা কি ঠিক হতো না? সে উত্তর আসবো আমরা একটু পরে। ইটিংটা স্যার আগে দিয়ে দিলে হয় না স্যার? না হ্যাঁ, লাস্ট দিয়ে। মানে ইটিং ব্যবহার করলে প্রত্যেকটার সাথে আইএনজি ফর্ম ফ্রেজ ব্যবহার করতে হবে। আই লাভ টেকিং ব্রেড, বাইং বাটার এন্ড ইটিং চিকেন। এভাবে সেপারেটলি তিনটার সাথেই, তিনটা অবজেক্টের সাথে তোমাকে আইএনজি ফর্ম ব্যবহার করতে হবে। এটা দিলেও সম্ভব ছিল, কিন্তু সেটা যদি আমি প্রথমে লিখতাম সম্ভব ছিল, বাট আমি যখন একটা অংশে ইটিং দেখছি আর বাকি দুইটা যখন সিম্পল নাউন, তখন এটা পসিবল নাই। কেন পসিবল নাই? এটা একটা রুলস রয়েছে, সেটা আমরা সলিউশন, এই টপিকের যখন সলিউশন করব বা এক্সারসাইজ করব তখন আমরা এটা বুঝতে পারবো বা তখন আলোচনা করব যে কেন এটা সম্ভব নয়। Okay, so at this moment its solution is three components of object. I mean, three objects will be in similar pattern. They will be simple noun: bread, butter, and chicken. Okay. So এই যে একটু আগে আমরা দেখলাম যে তিনটা নাউন হবে, এই নাউনের সাথে আরো অন্যান্য প্যাটার্ন কি হতে পারে? It might be ing word. If one is ing word, then others will be ing word definitely. Phrase, ক্লজ, ভার্ব কমপ্লিমেন্ট। তুমি একটা ফ্রেজ ব্যবহার করেছো আর একটা ক্লজ ব্যবহার করেছো তা হবে না। ফ্রেজ ব্যবহার করলে তুমি তিনটা কেন, চারটা ফ্রেজ ব্যবহার করো, পাঁচটা ফ্রেজ ব্যবহার করো, কোনো অসুবিধা নেই। কিন্তু অবশ্যই তোমাকে প্রত্যেকটা ফ্রেজ সেম প্যাটার্ন হতে হবে। লাইক ইফ ইউ ইউজ নাউন ফ্রেজ, ইউ হ্যাভ টু ইউজ নাউন ফ্রেজ অল। If you use prepositional phrase, you have to use prepositional phrase all. And same thing will happen for clause.
and final one it is verb complement. আমরা একটা একটা করে এক্সাম্পল দেখি যে কিভাবে তাদেরকে ইউজ করা হয়েছে। তার আগে একটা জিনিস দেখতে হবে যে আমরা যেখানে একটা সিঙ্গেল কম্পোনেন্ট পাচ্ছি সেটা কি আমাদের আলোচনার বিষয় হবে? আমরা যদি সাবজেক্ট একটা পাই তাহলে কি সেটা আমাদের আলোচনার বিষয় হবে? নো স্যার। নো। যদি ভার্ব একটা পাই তাহলে নো। নো স্যার। যদি অবজেক্ট তিনটা পাই তাহলে স্যার অবশ্যই। yes definitely. So how these parts are connected, how these components are connected, multiple components আমি ব্যবহার করছি a b c বা x y z, আমি যদি ভেরিয়েবল হিসেবে ধরি যে ব্রেড x, বাটার y and চিকেন z, তাহলে x y z এই যে তিনটা প্যাটার্নকে আমি কানেক্ট করছি একটা আরেকটার সাথে। কিভাবে কানেক্ট করব? আমরা কি এভাবে লিখতে পারি? এভাবে কি লেখা পসিবল কখনো যে I love, আমি ভেরিয়েবল ধরে করছি x y z, is it possible to write? No, it is not proper connecting. কারণ আমরা যখন তিনটা কম্পোনেন্ট বা একাধিক কম্পোনেন্টকে যখন কানেক্ট করব তখন অবশ্যই আমাদেরকে একটা এন্ড, বাট এরকম কোনো কিছু ব্যবহার করতে হবে। কিছু কনজাংশন রয়েছে, এই কনজাংশন গুলো ব্যবহার করতে হবে। কনজাংশন গুলোর কাজ কিন্তু শুধুমাত্র একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে কানেক্ট করা নয়, এটার কাজ হচ্ছে আরো অন্যান্য একটা ক্লজেসকে আরেকটা ক্লজের সাথে কানেক্ট করা, একটা ফ্রেজকে আরেকটা ফ্রেজের সাথে কানেক্ট করা, এরকম অনেকগুলো বিষয় কিন্তু হতে পারে। হ্যালো, সরি ফর দ্য ইন্টারাপশন। ওকে, এখন এই কানেক্ট করার প্রসেসটা কি হবে? We have two ways to connect. There are many other conjunctions, but for this topic, for parallel structure, we have two ways to connect. Very important part of this topic here. Number one, coordinating conjunctions, and number two, paired conjunctions. You can remember your 101 course where you studied either or, neither nor, not only but also both and. Can you remember? Yes, sir. These things will be applicable here. Now, the first one, coordinating conjunctions. What are the coordinating conjunctions? These are the coordinating conjunctions. And what is the definition of coordinating conjunctions? These conjunctions are words that link two independent clauses. It links, each of conjunctions links two independent clauses. এটা সাধারণত দুইটা স্বাধীন ক্লজকে কানেক্ট করে। শুধু ক্লজ না, এটা ফ্রেজকেও কানেক্ট করে, দুইটা ফ্রেজকেও কানেক্ট করতে পারে, তিনটা ফ্রেজকেও কানেক্ট করতে পারে, তিনটা কম্পোনেন্টকে কানেক্ট করতে পারে। তাহলে এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলি কারা? ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ অর্থ কি? ওই সমস্ত ছেলেরা যারা চিল করে? নো, দিস ইজ দ্য কম্বিনেশন অফ 7 ওয়ার্ডস। ওকে, 7টা শব্দের একটা কম্বিনেশন হচ্ছে এই ফ্যান বয়েজ। লাইক এফ for, a and, n nor, b but, o or, y yet, s so. These are the conjunctions, and in short it is called fanboys. কি মনে থাকবে coordinating conjunctions কারা? জি স্যার। হ্যাঁ, এর প্রত্যেকটা শব্দের আলাদা কনটেক্সট রয়েছে, কখন কোনটা ইউজ করতে হবে। ফর ব্যবহার করতে হয় যখন কোনো কিছু এক্সপ্লেইন করতে হয়, টু এক্সপ্লেইন সামথিং, and to connect to independent options, nor to give to cancel all the options, but to oppose the content, or to give the option, yet to leave the option, and so result. কখন কোনটা ইউজ করতে হয় আমরা এখন এটা নিয়ে আর একদমই প্রেশার নিব না। আমরা যখন এক্সারসাইজ গুলো করব তখন সামনে যেটা আসবে সেটা নিয়ে আলোচনা করব, ফলে এটা তখন সুবিধা হবে। এখন আমি যদি সব একটা একটা করে এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে আলটিমেটলি পরে দেখা যাবে তোমাদের কারোর মনে নেই। ওকে, সো একসাথে এতগুলো ইনফরমেশন আমরা দিব না, আমরা জাস্ট এখন যেটা দেখছি কোঅর্ডিনেটিং কনজাংশনস। একটা বিষয় রয়েছে, কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে তুমি সর্বোচ্চ কয়টা কন্টেন্ট অ্যাড করতে পারবা? এনি আইডিয়া? আমি একটা ছোট এক্সাম্পল দিই। I like bread, but is the sentence okay? Yes, sir. No. Why not? কেন ওকে নাই? একটা কনজাংশন লাগবে। একটা কনজাংশন লাগবে, তাহলে ওকে ফাইন, আমি তাহলে একটা কনজাংশন ইউজ করলাম, ব্রেড এন্ড বাটার। এখন এই এন্ড দিয়ে তুমি দুইটা কন্টেন্ট যুক্ত করেছো, এর আগে কি আর কোনো কন্টেন্ট যুক্ত করা পসিবল ছিল না?
ধরা স্যার যাক একটা আরে এন্ড স্যার কমা দিয়ে বা অন্য কিছু দিয়েছিল স্যার কমা দিয়ে করা যাবে। এখন কি ঠিক আছে? নো স্যার এখন ঠিক নেই, কেন ঠিক নেই? স্যার Quarter লাস্টে last. এন্ড এর পরে আবার এন্ড এর পরে আর কাউকে যোগ করা যাবে না। জি স্যার ওকে, এন্ড এর আগে তুমি যোগ করতে পারো। তাহলে এরকম আমরা এই যে প্রথমে ছিল অনলি ব্রেড এন্ড বাটার, কিন্তু এখন দেখছি যে সেখানে টি যোগ হয়েছে, টি চিকেন রাইস। এভাবে কতগুলো কন্টেন্ট যুক্ত করা সম্ভব? আনলিমিটেড স্যার ইজ দেয়ার এনি লিমিটেশন? নো। নো স্যার and can add or connect multiple number of components, অসংখ্য অসংখ্য জিনিস, ইনফিনিট নাম্বার সে যুক্ত করতে পারে। বাট ইট ইজ কোয়াইট ডিফারেন্ট ফর দ্য নেক্সট টপিক, coordinating conjunctions, sorry, paired conjunctions. Parallelism with correlative or paired conjunctions, its another name is correlative conjunctions. Technically, correlative conjunctions, it is the formal name, but its পপুলার নেম ইজ পেয়ার্ড কনজাংশন। সাধারণত এটাকে কোরিলেটিভ মানে পেয়ার্ড কনজাংশন নামে ডাকা হয়ে থাকে, কিন্তু ল্যাঙ্গুয়েজ অনুযায়ী মূলত এটার নাম হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। ওকে, পেয়ার্ড কেন বলা হয়? পেয়ার্ড অর্থ কি? জোড়া, দুই দুই। একসাথে জোড়ায় বসে স্যার। সো হোয়াট আর দ্য পেয়ার্ড কনজাংশনস? বোথ এন্ড, either or, neither nor, not only but also. Now tell me, how many components can be connected using these paired conjunctions? স্যার টু Only two. Two or more than two or less than two? Exactly two. অনলি টু স্যার Only two. Exactly two. এই পেয়ার্ড কনজাংশনস ব্যবহার করে কিন্তু দুইয়ের কমেও আনা যাবে না, দুইয়ের বেশিও যাবে না। শুধুমাত্র এন্ড ব্যবহার করে অসংখ্য কম্পোনেন্ট অ্যাড করতে পারবা, শুধুমাত্র অর অসংখ্য, নট অসংখ্য, বাট অলসো আসলে একা একা ব্যবহার করা যায় না। ওকে, তাহলে যখন তুমি পেয়ার্ড কনজাংশনসে চলে যাচ্ছ, অর্থাৎ তাদেরকে যখন জোড়ায় জোড়ায় ব্যবহার করবা, বোথ এন্ড, ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, দেন ইউ আর বাউন্ড টু ইউজ অনলি টু কম্পোনেন্টস। এই পয়েন্টটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন সলিউশন করবো এক্সারসাইজ গুলো, তখন আমাদের সামনে এটা আসবে যে কয়টা কম্পোনেন্ট অ্যাড করছে তার উপরে সলিউশন নির্ভর করবে। আমরা পরে এটা আলোচনা করবো, আমি এখন একটু আলাপ করে রাখলাম, আবার তোমাদেরকে পরে হিন্টস দিব এই জায়গাটাতে। সো প্যারালেল structure will be defined by paired conjunctions also, because paired conjunctions, they can connect two parts or two components, two items in a particular area, like subject, verb, or object. So what is the context of their uses? It will depend on the expression. I mean, it will depend on the structure, like both and, either or, neither nor, not only but. So you know that they have different contexts, like both and it will include two options simultaneously. দুইটা অপশন, দুইটা আইটেম যদি থাকে, দুইটা আইটেমকে সে ইনক্লুড করবে। either or, it will give the option. neither not, it will cancel all the options. not only but also, it will strongly recommend two options simultaneously. এটা দুইটা বিষয়কে, দুইটা আইটেমকে শক্তিশালী ভাবে উপস্থাপন করবে। বোথ এন্ড এর থেকে শক্তিশালী হচ্ছে নট অনলি বাট অলসো। শুধু চা নয়, আমি কফিও খাবো, মানে চা তো দিবাই, আবার কফির সাথে দিবাই বাধ্যতামূলক। এটা হচ্ছে নট অনলি বাট অলসো। ওকে, তাহলে এটা মিনিং কন্টেক্সট তোমরা খুব বিস্তারিত ভাবে নিশ্চয়ই এর আগের কোর্সে পড়ে এসেছো। আমরা এটা নিয়ে খুব একটা ফোকাস করবো না, আমরা এখন চলে যাচ্ছি আমাদের এক্সাম্পল গুলোতে। Now an example, I love chicken, bread, and to drink Pepsi, like our previous example. Here in the incorrect version, we have a single subject I, a single verb love, but we have multiple objects like chicken, bread, and to drink Pepsi. So as the solution, we have to exclude to drink. এখান থেকে আমাদের to drink অপশনটা বাদ দিয়ে দিতে হবে, ফলে শুধুমাত্র পেপসি থাকবে। I love chicken, bread, and Pepsi. This one, is it okay? Is the sentence okay? No, sir. No, sir. No. Where is the problem? আইএনজি স্যার ING প্রবলেম নাকি অন্য কোনোটা প্রবলেম? স্টুডেন্ট। এখানে একটা কনফিউশন যে স্যার আমি আসলে প্রবলেম কাকে বলবো? স্টুডেন্টস কিন্তু এই প্রবলেমটা আমি কাকে বলবো? আমি কি টু ডান্সকে প্রবলেম বলবো, নাকি সিঙ্গিংটাকে প্রবলেম বলবো, বা সুইমিং কে প্রবলেম বলবো? তো দুইটা আইএনজি আছে, এজন্য আমরা টু ডান্স কে। আমরা একটা আমাদের কমন সেন্স থেকে বুঝতে পারছি যে আমাদের দুইটা আইএনজি কে যদি দেখছি, তাহলে যেটা ট্রু সেটা নিশ্চয়ই ভুল হবে। ইয়েস, এন্ড ইট ইজ দ্য এক্সাক্ট আনসার। আমি যে একটু আগে বললাম এন্ড দিয়ে আমরা কয়টা কন্টেন্ট যুক্ত করতে পারি, এখানে ডিপেন্ড করবে যে তুমি আসলে কাকে চেঞ্জ করবা। যেহেতু আমরা এন্ড এর মাধ্যমে অসংখ্য অপশনকে যুক্ত করতে পারি,
এন্ড দিয়ে যুক্ত করা কোনো এক্সপ্রেশন যদি থাকে বা কোনো স্ট্রাকচার যদি থাকে তাহলে সেক্ষেত্রে রুলটা হচ্ছে আমাদেরকে মেজরিটি ফলো করতে হবে। উই নিড টু ফলো দ্য মেজরিটি। when the on structure, when it is in majority, we have to follow it, and we have to change the minor option according to the major options. যখন আমরা মাইনর অপশনটাকে দেখব, একটা সিঙ্গেল ইউনিটকে যে ধরনের দেখব তাকে চেঞ্জ করে দিব বাকি যে দুইটা অপশন রয়েছে সেটা অনুযায়ী। সো according to this rule here, swimming and singing they are right, but to dance it is wrong. For correction, I love swimming, singing and dancing. Is it okay? I think. Verb complement. What is verb complement? Please read the sentence. Is it okay? No, sir. No, sir. Where is the problem? কোথায় অসুবিধা মনে হচ্ছে? ভিজিটিং ভিজিটিং, এটাকে ভার্ব কমপ্লিমেন্ট বলা হচ্ছে। ভার্ব কমপ্লিমেন্ট আসলে কি জিনিস? কিছু কিছু ভার্ব রয়েছে বা ভার্বের কিছু কিছু এক্সপ্রেশন রয়েছে যখন তুমি ওই ভার্বটিকে কমপ্লিট করতে পারবে না, শুধুমাত্র ভার্ব, মেইন ভার্ব দিয়ে এটাকে কমপ্লিট করা পসিবল না। ওই ভার্বটিকে তখন সাপোর্ট দেওয়ার জন্য ভার্বের এক্সটেন্ডেড স্ট্রাকচার ব্যবহার করতে হবে, যেটাকে নন ফাইনাইট ভার্ব বলা হয়। ফাইনাইট ভার্ব মানে যে ভার্বগুলো সম্পূর্ণভাবে একটা বাক্য শেষ করতে পারে, কিন্তু নন ফাইনাইট ভার্ব আমরা কোনটাকে বলি? যেটা পরিপূর্ণভাবে বাক্য শেষ করতে পারে না, বাক্য শেষ করার ক্যাপাবিলিটি তার নাই। লাইক 2+V1, এই 2 এর সাথে ভার্বের বেস ফর্ম, এটা কখনোই একটা বাক্য শেষ করতে পারে না। কখনো কি এরকম একটা বাক্য লেখা পসিবল যে, বাংলাদেশের জাতীয় উদাহরণ দিয়ে বলি, এটা এভাবে কি একটা বাক্য লেখা পসিবল? না স্যার। একটা জিনিস বলতে, এই বাক্যটা ইম্পসিবল হওয়ার সবচেয়ে বড় কারণ কি? স্যার ভার্ব। হ্যাঁ, ভার্ব তো অবশ্যই, কিন্তু ভার্বটাতে কি প্রবলেম এভাবে লিখলে? ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের যে কনসেপশনটা রয়েছে, আমি একটু রিভিউ করে বিষয়টা, তোমরা হয়তো জানতে অনেকে এর মধ্যে ভুলে যেতে পারো। ফাইনাইট ভার্ব মিন্স when the verb can be changed according to its tenses. এটার টেন্স অনুসারে যখন তাকে পরিবর্তন করা পসিবল। যেমন আমি যদি এভাবে লিখতাম আই ইট রাইস, তাহলে কি হতো? এই বাক্যটাকে বিভিন্ন টেন্স অনুসারে চেঞ্জ করা পসিবল ছিল। কখন এটা আই এট রাইস হতো, কখন আই অ্যাম ইটিং রাইস হতো, কখন আই হ্যাভ ইটেন হতো, বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ গ্রহণ করতো। কিন্তু উপরে যেটা রয়েছে আই টু ইট রাইস, এখানে টু এর পরে যে বেস ফর্ম, এই বেস ফর্মটাকে কি কখনো চেঞ্জ করা যাবে? নো, ইট ক্যান নেভার বি চেঞ্জড। তাহলে এটার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই জন্য নন ফাইনাইট ভার্ব দিয়ে কখনো একটা সেন্টেন্স কমপ্লিট করা যায় না, কারণ তুমি যখন এক টেন্স থেকে আরেক টেন্সে এটাকে শিফট করবা তখন সে পরিবর্তিত হবে না। এই জন্য এটাকে কখনো একটা পূর্ণাঙ্গ বাক্য হিসেবে বলা যাবে না। কিন্তু এই 2+V1 ইনফিনিটিভ স্ট্রাকচার, এটা একটা হেল্পিং হ্যান্ড হিসেবে আসতে পারে অন্য কোনো ভার্বের জন্য। সেটা এখানে আমরা মেন করছি। যখন এই ধরনের ইনফিনিটিভ ফরম্যাট যখন কারোর হেল্প করার জন্য আসবে, এটার নাম হচ্ছে ভার্ব কমপ্লিমেন্ট। যখন সে ভার্বের পরিপূরক হিসেবে আসে, কিরকম? জামান ওয়ান্টস টু গো টু অফিস, ভিজিটিং শ্যামলি অ্যান্ড টু স্টপ ফাস্ট ফুড। আমি যদি শুধু ওয়ান্টস এর এখানে থেমে যেতাম, জামান ওয়ান্টস, তাহলে কি আমরা কোনো ধরনের মিনিং, কোনো কিছু কি, কোনো সেন্স তৈরি করতে পারতাম? নো, we could not make any sense because once this verb cannot complete the expression, এটা কখনোই একটা এক্সপ্রেশনকে কমপ্লিট করতে পারে না। পৃথিবীর সমস্ত কিছু এই ওয়ান ভার্ব দিয়ে করা সম্ভব। কিন্তু আমি যদি বলতাম ইট, তাহলে এটা কিন্তু কমপ্লিট করে ফেলতো। যেমন ইটস, যেমন খাই, কিছু না কিছু খাই, অ্যাটলিস্ট সে দৌড়ায় না, সে ঘুরে না, সে হাঁটে না, সে বসে না, এটা অন্তত বোঝা যেত। কিন্তু জামান ওয়ান্টস বলতে পৃথিবীর সমস্ত ভার্বকে এর সাথে কানেক্ট করা পসিবল, সমস্ত কাজকে কানেক্ট করা পসিবল। তো এখানে স্পেসিফিক করার জন্য আমাদেরকে একটা ইনফিনিটিভ ফরম্যাট নিয়ে আসতে হয়, এটার নাম হচ্ছে ভার্ব কমপ্লিমেন্ট। নাও জামান ওয়ান্টস দ্য কমপ্লিমেন্ট ফরম্যাট টু গো টু অফিস, হিয়ার 2+ বেস ফর্ম, second on visiting Shamoli, and third on stop fast food. As 2 is used as the beginning of the components, এখানকার এই উপাদানগুলো শুরুতে যেহেতু 2 ব্যবহার করা হয়েছে, তাহলে 2 এর পরে ভার্বের কোন ফর্ম হওয়া উচিত? ডেফিনেটলি বেস ফর্ম। So 2 এর পর first base form go, second visiting it is ing form, and third on stop. So second on visiting it is not proper one because we need a base form. As the corrected version, Zaman wants to go to office, visit Shamoli and stop fast food.
ইজ ইট ক্লিয়ার? এনি কোশ্চেন টিল নাও? এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন রয়েছে? I think not. Okay, now we're moving to paired conjunctions. A travel agency provides the means for both transportation and accommodation. Both এর পরে ভার্বের কোন ফর্ম ব্যবহার করা হয়েছে? সরি, এটা ভার্ব না তো, এটা তো আসলে নাউন। ট্রান্সপোর্টেশন ইজ এ নাউন। তাহলে বোথ এর পরে যদি নাউন বসে, এন্ড এর পরে কি বসবে? নাউন স্যার। নাউন বসবে। দেখো তো দুইটা ঠিক মতো আছে? কনফিউজড? ঠিক মতো আছে কিনা কনফিউজড? স্যার ঠিকই তো আছে। ঠিকই তো আছে, ঠিক এবং ঠিকই আছে, এটা ভয়ের কোনো কারণ নেই। ট্রান্সপোর্টেশন এন্ড অ্যাকোমোডেশন, অল বোথ অফ देम আর নাউন্স। এটা বলো তো কি হবে? রিয়া ক্যান গেট টু সিলেট ইদার অন অ্যান এয়ারপ্লেন অর অন আ বাস। ঠিক আছে, এখন কেন ঠিক বললে? ইদারের পরে কি রয়েছে এবং অরের পরে কি রয়েছে? অন আছে, অন এন্ড অন। এবার যদি বিষয়টা এমন হতো, এখানে অন প্রিপোজিশনটা সঠিক, কিন্তু আমি একটু চেঞ্জ করে দিলাম। ইজ ইট ওকে? নাও ইজ ইট ওকে? এখন কি বলবো? মনে হচ্ছে ঠিক মনে হচ্ছে না ভুল মনে হচ্ছে? একটু কনফিউজড। একটু কনফিউজড। এখন তাহলে কি হবে? দেখো এখানে তুমি শুধু অন এর আগের এক্সাম্পলটা দেখো, ট্রাভেল এজেন্সি প্রোভাইডস দ্য মিনস ফর বোথ ট্রান্সপোর্টেশন এন্ড অ্যাকোমোডেশন। এখানে কয়টা করে শব্দ ছিল? বোথের পর এবং এন্ডের পর একটা করে। আমরা এখানে সিঙ্গেল ওয়ার্ড হিসেবে তাকে একটা নাউন আর একটাকে নাউন বলতে পেরেছিলাম, কিন্তু ইদার এবং অরের পরে যে স্ট্রাকচার দুটি ব্যবহার করা হয়েছে তারা কি সিঙ্গেল ওয়ার্ড? নো স্যার। So they are parts of sentence. Now go through the beginning discussion. আমরা শুরুতে যেটা আলোচনা করেছি আজকে, ফ্রেজ এবং ক্লজ, ওই সূত্রে চলে যাও। তাহলে বলো তো ইদারের পরে অন অ্যান এয়ারপ্লেন, আমরা দেখতে পাচ্ছি ডেফিনেটলি ইট ইজ আ পার্ট অফ সেন্টেন্স। It has multiple words and it has no subject and verb. So what will be the structure? Phrase. Now what type of phrase it is? এখন প্রশ্ন আসবে যে এটা কোন ধরনের ফ্রেজ? আমরা ফ্রেজ নাউন ফ্রেজ না, এটাকে একটা ফ্রেজ আমরা একটু আজকে ওটা নিয়ে আলোচনা করব না, আমরা আগামী দিন এটা আমাদের টপিক শুরু করার এক্সারসাইজ শুরু করার সময় আলাপ করব যে ফ্রেজকে কিভাবে নামকরণ করতে হয়। ওকে, তো এই ফ্রেজটাকে নাউন ফ্রেজ তো বিভিন্ন নামে নামকরণ করা হয়, কখনো নাউন ফ্রেজ, কখনো প্রিপোজিশনাল ফ্রেজ, কখনো অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ইনফিনিটিভ ফ্রেজ হতে পারে, বা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হতে পারে। নামকরণগুলো কিভাবে আসে? ওই মানে ওই ফ্রেজটাতে যে হেড ওয়ার্ড বা প্রধান শব্দ যে থাকে, ইনফ্লুয়েন্সিয়াল ওয়ার্ড যে থাকে, তার উপরে নির্ভর করে মূলত ওই ফ্রেজটিকে নামকরণ করা হয়। দেখো এখানে অন অ্যান এয়ারপ্লেন, যদি শুধুমাত্র এরকম হতো রিয়া ক্যান গেট টু সিলেট ইদার অ্যান এয়ারপ্লেন অর এ বাস, তাহলে তুমি কি কোনো মিনিং তৈরি করতে পারতে? ধরো অন নাই, দুপাশে উপরেরটা অন নাই, দ্বিতীয়টাও বাই নাই, শুধুমাত্র এভাবে লেখা রয়েছে যে রিয়া ক্যান গেট টু সিলেট ইদার অ্যান এয়ারপ্লেন অর এ বাস। Is the meaning okay? Confused? ধরো এখানে অন ব্যবহার করা হয় নাই। Is the sentence okay? Okay, sir. ধরো আমি দেখো তো সেন্টেন্সটা ওকে কিনা। রিয়া ক্যান গেট টু সিলেট ইদার অ্যান এয়ারপ্লেন অর এ বাস, এটাকে কি এয়ারপ্লেনে যাওয়া বুঝিয়েছে নাকি শুধুমাত্র এয়ারপ্লেন বুঝিয়েছে? শুধুমাত্র এয়ারপ্লেন বুঝাইছে। ট্রাভেলার কিন্তু বোঝানো হয় নাই। এখনকার এক্সিস্টিং যে এক্সাম্পলটা আমি দেখাচ্ছি সেখানে কিন্তু ট্রাভেলিং বোঝানো হয় নাই। এটা সেন্টেন্সের খুব কমন একটা রুল যে তুমি যখন ট্রাভেলিং বোঝাতে চাইবা এই যানবাহন দিয়ে, তখন তোমাকে অন অথবা প্রিপোজিশন ইউজ করতে হবে। সেই প্রিপোজিশন গুলো কিন্তু এখানে ইউজ করা হয় নাই। তাহলে শুধুমাত্র এয়ারপ্লেন আর অন অ্যান এয়ারপ্লেন দুইটা কিন্তু ভিন্ন এক্সপ্রেশন। ইজ ইট ক্লিয়ার টু ইউ? যখন তুমি অন ব্যবহার করছো তখন কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। শুধু এয়ারপ্লেন ব্যবহার করলে একটা যানবাহন বোঝাচ্ছে, কিন্তু যখন তুমি অন অ্যান এয়ারপ্লেন বলবা তখন ট্রাভেলিং বাই এয়ারপ্লেন এটা বোঝাচ্ছে।
এখন দেখো, আমি যখন এখানে অন ব্যবহার করছি তখন এই ফ্রেজটার নাম হয়ে যাচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ এখানে নাউনের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অন, কারণ আমি যে মিনিংটা এখানে দিতে চেয়েছি সেটা ট্রাভেলিং বাই এয়ারপ্লেন, and on is creating this sense here that Ria is traveling by an airplane. যেহেতু এটা পাবলিক ট্রান্সপোর্ট এয়ারপ্লেন, এজন্য এখানে অন ব্যবহার করা হয়েছে প্রিপোজিশনের নিয়ম অনুসারে। এটাও তোমরা ইএপি 101 পড়েছো, যে যখন কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করা হয় তখন সেক্ষেত্রে অন বসে, অন বাস, অন এয়ারপ্লেন, এভাবেই। তো আমরা এই ফ্রেজটাকে ইদারের পরে যে অংশটুকু ব্যবহার করা হয়েছে সেটাকে কি নামে ডাকছি? এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এখন আমরা এখানে লিখেছিলাম যে বাই এ বাস, প্রশ্ন হয়েছিল যখন দুইটাই অন ছিল তখন কারো কনফিউশন ছিল না, কিন্তু যখনই বাসের এটা অন বাদ দিয়ে বাই দেওয়া হয়েছে তখনই কনফিউশনটা শুরু হয়েছে যে দুইটা সেম কিনা। দুইটা আসলে সেম। কেন সেম? তুমি শুধু অন অথবা বাই এই দুইটা শব্দের ভিন্নতা দিয়ে এটাকে জাজ করতে পারবে না, তাদের বেসিক নেমটা দেখো। অন অ্যান এয়ারপ্লেন, দিস ইজ আ প্রিপোজিশনাল ফ্রেজ, and after or it is by a bus. What type of phrase it is? By a bus এটা কোন ধরনের ফ্রেজ? প্রিপোজিশনাল। প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এই যে ইদারের পরে তুমি কোন স্ট্রাকচার ব্যবহার করেছো? প্রিপোজিশনাল ফ্রেজ। অর এর পরে কোন স্ট্রাকচার ব্যবহার করেছো? প্রিপোজিশনাল ফ্রেজ। সো বোথ অফ দেম আর ইকুয়াল। এখন কোন প্রিপোজিশন ব্যবহার করেছে, এটা কি অন নাকি বাই সেটা তো দেখার বিষয় না, শব্দ তো ভিন্ন হবেই। যেমন আগের অংশটা, আগের এক্সাম্পলটা দেখো, ট্রাভেল এজেন্সি প্রোভাইডস দ্য মিনস ফর বোথ ট্রান্সপোর্টেশন এন্ড অ্যাকোমোডেশন। এখানে কি দুইটা শব্দ কি ট্রান্সপোর্টেশন বা দুইটা শব্দ কি অ্যাকোমোডেশন? না, শব্দ তো ভিন্ন হবে কিন্তু তাদের ক্যাটাগরি তো সেম, দুইটা নাউন। ট্রান্সপোর্টেশন একটা নাউন, অ্যাকোমোডেশন একটা নাউন। ঠিক ওরকম যে অন একটা প্রিপোজিশন, বাই এটাও একটা প্রিপোজিশন। সো দুইটাই যদি প্রিপোজিশন হয় তাহলে তো দুইটা প্রিপোজিশনাল ফ্রেজ। So after either it is prepositional phrase, after or it is prepositional phrase. So the structure is okay. এখন মনে হচ্ছে অনেক কমপ্লেক্স, কিন্তু যখন তুমি এক্সারসাইজ করবে এরকম আরো দু চারটা করার মানে এক্সারসাইজ দেখার পরে এটা খুব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, খুব একটা কমপ্লেক্স কিন্তু না। এটা দেখো আরো ক্লিয়ার হবে। Veronica is neither going to the beach nor visiting her relatives. Veronica is, এখানে এই যে আইএনজি ব্যবহার করা হয়েছে এটা কোথা থেকে এসেছে? এই আইএনজি যে মানে সরি গোয়িং এর সাথে যে আইএনজি ব্যবহার করেছে এটা উৎপত্তি কোথায়? টোটাল অক্সিলারি ইজ, এই টোটাল সেন্টেন্সটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স থেকে উৎপত্তি হয়েছে। ভেরোনিকা ইজ, তাহলে ইজ এর পর ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা হয়েছে গোয়িং। এখন যেহেতু আমার নিদার এবং নরের আগে ইজ রয়েছে, তাহলে শুধুমাত্র ইজ তো আর ব্যবহার করা যাবে না, তারপরে তো একটা মেইন ভার্ব বসবে। এখন যদি দুইটা মেইন ভার্ব ইউজ করা হয়, যেহেতু এখানে দুইটা পার্ট রয়েছে, একটা নিদার আর একটা নর, তাহলে অবশ্যই দুইটা মেইন ভার্ব ইউজ করা হবে। এখন এই দুইটা মেইন ভার্ব কোন ফর্মে হবে? যেহেতু এই ইজ রয়েছে শুরুতেই, তাহলে তাদের ফরম্যাটটা কেমন হবে? আইএনজি ফরম্যাট হবে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি গোয়িং টু দ্য বিচ নর ভিজিটিং হার রিলেটিভস। এখানে সেকেন্ড পার্টে যদি ভিজিটিং না হয় শুধুমাত্র ভিজিট থাকতো তাহলে কিন্তু এটা ভুল হয়ে যেত। যেহেতু নিদারের পরে এটাও আইএনজি ফর্মে রয়েছে, নরের পরে এটাও আইএনজি ফর্মে রয়েছে, এই বাক্যটার মধ্যে কিন্তু কোনো ভুল নেই। ইজ ইট ক্লিয়ার টু ইউ? বোঝা গেল? Yes, sir. ওকে, এটা দেখো তো। Most of the students are concerned not only about grades but also about vacations. অধিকাংশ শিক্ষার্থী তারা কনসার্ন তাদের শুধুমাত্র গ্রেড নিয়ে তাই নয়, তারা কনসার্ন তাদের ভ্যাকেশন নিয়েও। নট অনলি পর কোন স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে? prepositional phrase, Prepositional, sir. but also for, Prepositional phrase, sir. so both of them are Equal, sir. equal. Now can you get the sense? এখন কি তোমরা বুঝতে পারছো কি কাজ করতে হবে আমাদের? Yes, sir. We have to focus on the multiple parts and where multiple components. When we get one component we have no option to judge or we have no option to investigate, but when we are getting multiple components we have to follow, we have to check, we have to verify the grammatical patterns. Are they in same pattern or not? If they are same, then the sentence is paralleled. If they are not same, the sentence is unparalleled. So we have to make the correction. Okay, that's all about the basic discussion on parallel structure. Any question? আমরা অনেকগুলো বিষয়ে কথা বলেছি, আমি একটু টাইম নিয়েছি আজানটা শেষ হোক। আমার এখানে যেহেতু মাইক্রোফোন অন রয়েছে, প্লিজ ওয়েট।
জি স্যার। আজকে 2-3 দিন ধরে স্যার গরমের যে তাপমাত্রা স্যার বলার বাইরে। প্রচন্ড তাপমাত্রা। জি স্যার। আচ্ছা, একটু দাঁড়া, আমি আজানটা শেষ হয়ে যাক, আমি কন্টিনিউ করছি। ওকে, সো নাও কাম ব্যাক প্লিজ। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, প্যারালাল স্ট্রাকচার কিভাবে কাজ করে। ফার্স্ট অফ অল উই টকড অ্যাবাউট টু ইম্পর্টেন্ট ইস্যুস ফর প্যারালাল স্ট্রাকচার, লাইক দ্য ডেফিনিশন অফ phrase, the indication on phrase and clause. What is the difference? Are the differences between phrase and clause? Secondly, we talked about the definition of parallel structure or parallelism, and in the definition, we focused on we found three areas of a sentence, like subject, verb, and object. It is our main concern that there might be multiple components or multiple particles in any of these three areas. Like there might be three subjects, there might be three verbs or three objects. We have to verify that all the three subjects or three verbs or three objects are in same grammatical pattern. It is our main concern to verify this thing. And additionally, we have to focus on how to connect these parts, how to connect these components with one another. Like we have two ways to connect. Number one, coordinating conjunctions like fanboys, for, and, nor, but, or, yet, so. And secondly, we have another option to connect, like paired conjunctions or correlative conjunctions, and they are so do I not only but also both, and, either or, neither nor. We focused on different examples from different layers. Now we are in the exercise. I will provide you the document for exercise, but today I'm showing on the screen the first three sentences. এই তিনটা সেন্টেন্স আজকে আমরা সলভ করব। এটার মাধ্যমে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি যে কি ধরনের এক্সারসাইজ আমাদের কাছে থাকতে পারে। নাম্বার ওয়ান, প্লিজ রিড দ্য ফার্স্ট সেন্টেন্স। আমি গত ক্লাসেও বলেছিলাম, আজকেও বলছি যে আমাদের এই কোর্সের যে সমস্ত শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো কিন্তু সাধারণ শব্দের মতো না। অনেকগুলো শব্দ তুমি পাবে যেটা রেগুলারলি আমরা ইউজ করি না, একটু ডিফারেন্ট টাইপের ওয়ার্ড। ভয়ের কোনো কারণ নেই, আমি প্রত্যেকটা শব্দ যেটা যেটা আমরা স্টাডি করব সেই শব্দগুলো কিন্তু সব আমি তোমাদের মিনিং এক্সপ্লেন করে দিব। তোমরা চেষ্টা করে মিনিং গুলো একটু নোট করে রাখতে যদি পসিবল হয়, এবং শব্দগুলো শুধু কঠিন সেই অর্থে না, শব্দগুলো খুবই চমৎকার মিনিং কিন্তু তোমাকে দিব, অনেক কিছু তুমি শিখতে পারবে এখান থেকে। নাম্বার ওয়ান। অ্যান্ড নাম্বার টু, দ্য স্ট্রাকচারস আর মাচ অ্যাডভান্সড। এখানকার যে সমস্ত স্ট্রাকচার গুলো ব্যবহার করা হয়েছে সেটা যথেষ্ট অ্যাডভান্স লেভেল স্ট্রাকচার। তো এটা একটু বোঝার চেষ্টা করো যে কিভাবে অ্যাডভান্স লেভেল স্ট্রাকচার গুলো ব্যবহার করা হয়। এটা তোমার পার্সোনাল স্কিলটাকে খুব ডেভেলপ করবে, লেখার ক্ষেত্রে বলার এবং পড়ার ক্ষেত্রে ডেফিনেটলি। এই কোর্সে আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে কুকুরের সিনোনিম আছে, বিভিন্ন ধরনের খাবার আছে। এই বেলাটা যদিও আমাদের আসলে লাঞ্চের পর পর এই জন্য খুব একটা অসুবিধা হবে না, কিন্তু খালি পেটে যদি এই স্ট্রাকচার কেউ পড়ে এক্সারসাইজ তাহলে একটু খবর হয়ে যায় আর কি। আর কুকুরের প্রচুর সিনোনিম আছে, বিভিন্ন ধরনের কুকুরের সাথে সাক্ষাৎ ঘটবে আমাদের এখানে। হয়তোবা এটা যিনি প্রিপেয়ার করেছিলেন তার হয়তো একটা ফ্যাসিনেশন ছিল ডগের উপর। ওকে, নাও নাম্বার ওয়ান, প্লিজ রিড দ্য ফার্স্ট সেন্টেন্স। জোরে পড়তে হবে না, মনে মনে সবাই পড়ে ফেলো একবার।
Now, if I ask you the question, how many parts in this sentence? What will be your answer? Two. What are the parts? কি কি অংশ রয়েছে? Can anyone tell what are the parts? ওকে, প্রেশার নেওয়ার কোনো দরকার নেই, এটা একদম প্রথম সেন্টেন্স আমাদের এক্সারসাইজের। আমি প্রথমটা এক্সপ্লেন করে দিচ্ছি, দেখো মিনিংটা আগে একটু বোঝার চেষ্টা করি। মনিকা ব্রিউড এসপ্রেসো, স্টিমড মিল্ক অ্যান্ড টোল্ড জোকস অ্যাজ শি প্রিপেয়ার্ড মাইকস ল্যাটে। অধিকাংশ শব্দ কিন্তু আমাদের অজানা, কিছু শব্দ আদো আদো জানা, আর কিছু শব্দ একদমই কমন। দেখো মনিকা একজন ব্যক্তি, মনিকা কি করছে? ব্রিউড এসপ্রেসো। ব্রিউইং অর্থ হচ্ছে BREW, ব্রিউ মিন্স বয়লিং ওয়াটার, বাট স্পেশালি ফর প্রিপেয়ারিং টি অর কফি। আমার যদি লিখতে দিত আমি লিখতাম যে আই এম বয়লিং এসপ্রেসো আর বয়লিং ওয়াটার, কিন্তু বইয়ে কি লিখছে দেখো, এই এক্সপ্রেশনটাতে লিখছে যে মনিকা ব্রিউড এসপ্রেসো। এখানে ব্রিউ শব্দটা চুজ করা হয়েছে ইনস্টেড অফ বয়লিং। ব্রিউ মিন্স টু বয়েল ওয়াটার ফর স্পেশালি প্রিপেয়ারিং ফর টি অর কফি। চা অথবা কফি তৈরি করার জন্য যে পানি ফোটানো হয় এটার নাম হচ্ছে ব্রিউ। So Monica brewed espresso. Espresso means one kind of coffee. It is raw coffee, very strong coffee. So Monica brewed espresso, number 1. Number 2, steamed milk. সে দুধ জাল দিচ্ছিল। হ্যাঁ, স্টিম করা মানে হচ্ছে ধোয়া তোলা, অর্থাৎ সেদ্ধ করা। এখানে সেদ্ধ করা অর্থে বলা হয়নি, বলা হচ্ছে ধোয়া তোলা অর্থে। তারেক হাসান, তারেক তুমি কি লিভ নিতে চাও? হ্যালো তারেক, কি শুনতে পাচ্ছ? জি স্যার, আমার একটু স্যার বাইরে যেতে হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এমনি নরমালি কেউ অ্যাটেন্ডেন্স এখানে চ্যাট বক্সে দিও না, আমি নেম কল করব। ঠিক আছে তারেক, ইউ আর নোটেড। ওকে, ওয়ালাইকুম আসসালাম। বলে যাবা, কেউ চলে যেতে চাইলে আমাকে বলবা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, মনিকা ব্রিউড এসপ্রেসো, দেন স্টিমড মিল্ক, সে দুধ জাল দিচ্ছিল, এন্ড টোল্ড জোকস, এবং সে জোকস বলছিল। কখন? অ্যাজ শি প্রিপেয়ার্ড মাইকস ল্যাটে, যখন সে মাইকের জন্য ল্যাটে তৈরি করছিল। ল্যাটে মানে হচ্ছে এক ধরনের মিক্সড ড্রিঙ্কস, অর্থাৎ কফি, দুধ, কফি মেট, এই সমস্ত অনেক কিছু একসাথে দিয়ে যে একটা মিক্সড ড্রিঙ্কস তৈরি করে, এটার নাম হচ্ছে ল্যাটে। এই বাক্যে দুইটা অংশ রয়েছে। নাম্বার 1, মনিকা ব্রিউড এসপ্রেসো, স্টিমড মিল্ক অ্যান্ড টোল্ড জোকস, and in the second part is she prepared Mike's latte. আমি এই স্লাইডটা একটু না, ভালো দেখাচ্ছে না। ওকে, আমার স্ক্রিন কি মোটামুটি তোমরা কাছ থেকে দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। Two parts of this sentence. The second part, first of all, please analyze the second part. She prepared Mike's latte. It is the second clause because it has a subject and it has a verb. It is the second clause. And how many subjects are there? One, sir. One. How many verbs? One, sir. One. How many objects? One, sir. প্রত্যেকটা একটা একটা করে। তাহলে এখানে কি আমাদের আলোচনা করার মতো কোনো বিষয় আছে? So leave it, বাদ দিয়ে দাও। Okay, fine, আমরা এখান থেকে চলে গেলাম। Now come back to the first part. How many subjects are there? First clause, এটা একটা ক্লজ আমরা দেখতে পাচ্ছি। One. Monica, how many verbs are there? One, sir. Brewed, steamed, and told. How many verbs? Three. How many objects? Definitely three. সাধারণত ভার্ব যদি পরিবর্তিত হয়, অবজেক্ট অটোমেটিক্যালি পরিবর্তিত হয়, কারণ অবজেক্টটা কার সাথে কানেক্টেড থাকে? ভার্বের সাথে কানেক্টেড থাকে। এটা মূলত ভার্ব পরিবর্তনের সাথে সাথে অবজেক্টও পরিবর্তিত হয়ে যায়, কারণ কর্তা যে কাজটা করে সেটা যার দিকে পতিত হয় তাকে কি বলে? অবজেক্ট। আমরা এভাবে পড়েছি না, যিনি কাজ করেন তাকে বলে কর্তা, যিনি যে শব্দের মাধ্যমে কার্য সম্পাদন করা হয় তাকে বলে কর্ম, ক্রিয়া, আর যার দিকে কর্তার কাজ পতিত হয়, কৃত কর্ম পতিত হয় তাকে বলা হয় কর্ম। কর্মের ইংলিশ হচ্ছে অবজেক্ট।
এখন মনিকা ব্রিউড এসপ্রেস, এখানে তিনটা ভার্ব ব্যবহার করা হয়েছে। এই তিনটা ভার্বের চেঞ্জের সাথে সাথে অটোমেটিক্যালি অবজেক্ট চেঞ্জ হয়ে যাবে। সুতরাং তুমি যদি দেখো যে ভার্ব পরিবর্তিত হয়েছে বা ভার্বের ক্ষেত্রে মাল্টিপল পার্টিকল ব্যবহার করা হয়েছে, তাহলে অবজেক্টটা তোমাকে জাজ করতে হবে না, কারণ ভার্ব থেকে পরিবর্তনটা শুরু হয়েছে। এখন আমরা তিনটা ভার্ব এখানে দেখতে পাচ্ছি, 3 ভার্বস, ব্রিউড এসপ্রেসো, দেন স্টিমড মিল্ক, and told jokes. এই যে তিনটা পার্ট তুমি দেখছো, দেখ বলো তো প্রথম ভার্বটি কোন ফর্মে রয়েছে, কোন টেন্স? Past tense. শুধু পাস্ট বললে হবে না, আরো স্পেসিফিক্যালি বলো। Past indefinite. পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, একদম আমাদের টার্সিয়ারি লেভেলে টেন্স বলতে হবে, একদম স্পেসিফিক্যালি বলতে হবে কোন টেন্স। তাহলে ব্রিউড, থ্যাংক ইউ সো মাচ, ইট ইজ পাস্ট ইনডিফিনাইট টেন্স। স্টিমড, Past indefinite. past indefinite. Told, Indefinite the first. past indefinite. So we have 3 verbs. In the place of verb we have 3 verbs and they are in past indefinite tense. So is the sentence okay or not okay? Sir, okay. Okay, sir. Okay, the sentence is okay. We can say that the sentence is okay. আমাদের এই প্রথম এক্সারসাইজে যেটা করতে হবে, আমাদের বলতে হবে, সেন্টেন্সটা পড়তে হবে, প্রথমে পার্টগুলো বের করতে হবে যে ওই সেন্টেন্সের কয়টা পার্ট রয়েছে। আই মিন আমরা যেমন এখানে দুইটা ক্লজ বের করলাম, প্রথম একটা ক্লজ আর দুইটা সেকেন্ডের একটা ক্লজ, এই দুইটা ক্লজকে কানেক্ট করেছে কে? অ্যাজ। অ্যাজ হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন কানেক্ট করছে, তার মানে এই দুইটা ক্লজের একটা হচ্ছে মেইন ক্লজ আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা অন্য রুল আর কি, এটা ক্লজের রুল বা হচ্ছে কনজাংশনের রুল, সাবঅর্ডিনেট ক্লজের কনজাংশনের রুল। তাহলে আমরা এই দুইটা ক্লজকে জাজ করলাম, জাজ করে দেখলাম যে একটা ক্লজের মধ্যে সবগুলো অপশন একটা একটা করে, সাবজেক্ট একটা, ভার্ব একটা, অবজেক্ট একটা। সুতরাং যেখানে একটা অপশন রয়েছে ওখানে আমাদের কোনো কাজ নেই, কিন্তু আরেকটা ক্লজ যেটা ছিল সেই ক্লজটির মধ্যে তিনটা পার্ট রয়েছে বা তিনটা কম্পোনেন্ট রয়েছে তার ভার্বের মধ্যে। এই যে তিনটা ভার্বে তিনটা কম্পোনেন্ট, সেখানে আমরা ভেরিফাই করে দেখলাম যে তিনটা ভার্ব তিনটাই সেম প্যাটার্ন রয়েছে, ইউজ করা হয়েছে। সো দ্য সেন্টেন্স ইজ ওকে। এবার আমরা আরেকটা সেন্টেন্স দেখি এখানে। থার্ড ওয়ান, 3 নাম্বারটা দেখো আগে, তারপরে হচ্ছে আমরা 4 নাম্বারটা 2 নাম্বারটা পরে কালকে দেখবো, আগামী ক্লাসে দেখবো। প্লিজ রিড দ্য সেন্টেন্স। ইন দ্য রেস্টরুম, রেস্টরুম মানে কি? বিশ্রাম ঘর? Yes, sir. না সেটা কিন্তু না, বিশ্রাম ঘর না, আমেরিকানরা ওয়াশরুমকে বলে রেস্টরুম। ওকে, আবার এরকম যে স্পিড করে রেস্টরুমের মধ্যে বালিশ কাঁথা থাকবে তাহলে কিন্তু সমস্যা। ওকে, তারা রেস্টরুমকে ওয়াশরুমকে বলে রেস্টরুম। তাহলে ইন দ্য রেস্টরুম বা ফ্রেশ রুম, তারা ওয়াশরুমে গিয়ে তৃষ্ণা ওয়াজ ব্রাশিং হার হেয়ার, তার চুল ব্রাশ করছে মানে চুল আঁচড়াচ্ছে। ফ্রেশেন্ড হার লিপ গ্লস, তার ঠোঁটে নতুন করে আবার লিপ গ্লস দিচ্ছে। অ্যান্ড টুক ডিপ ব্রিথস, এবং সে খুব দীর্ঘ গভীর নিঃশ্বাস নিচ্ছে। কেন? ট্রাইং টু ওয়ার্ক আপ দ্য কারেজ, সে তার সাহসকে কাজ করানোর চেষ্টা করছে। ওকে, তার সাহসকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। টু ওয়াক টু হার ফার্স্ট স্পিচ ক্লাস, কারণ আজকের এই প্রথম, সে আজকের এই তার জীবনের প্রথম আজকের এই ক্লাসে সে বক্তৃতা দিবে, এই জন্য সে খুব নার্ভাস ফিল করছে। ওই যে তোমাদের প্রেজেন্টেশনের মতো অনেকটা আর কি, তোমরা তো যদি অফলাইনে প্রেজেন্টেশন এখনো দাও নাই, এই জন্য বিভিন্ন রকম সিন সিনারি থেকে বঞ্চিত হয়েছো। তো প্রেজেন্টেশনের মধ্যে অসংখ্য থাকে, অনেকে অনেকভাবে নার্ভাসনেস শো করে, এটা স্বাভাবিক, হিউম্যান বিইং মাত্র এটা হয়। তো যাই হোক, Tishana was brushing her long hair, freshened her lip gloss and took deep breaths, trying to work up the courage to walk to her first speech class. এই সেন্টেন্সটাতে কয়টা অংশ ব্যবহার করা হয়েছে? দুইটা, স্যার। অনেকগুলো অংশ ব্যবহার করেছে, শুধু দুইটা না। দেখো, ইন দ্য রেস্টরুম, আমি আসলে এখানে কমফোর্ট ফিল করতেছি না, এই এখানে হাইলাইট অপশন নাই তো। Tishana was brushing her hair, freshened her lip gloss and took deep breaths, মাঝখানে একটু ব্ল্যাক রাখলাম। In the restroom, this is it a phrase or clause? Definitely a phrase. So we have not deal with it. আমাদের এখানে কোনো কাজ নেই। Tishana was brushing. How many subjects are there in the second part? One subject. One. Tishana, subject. Verb? 3. sir. 3টা verb আছে এখানে। Was brushing, freshened and took.
দেখো ওয়াজ ব্রাশিং হার লং হেয়ার, আমরা বলেছি না যে ভার্ব যদি পরিবর্তিত হয় তাহলে অবজেক্টও পরিবর্তিত হয়ে যাবে। তাহলে কারণ তুমি একটা অবজেক্ট আরেকটার সাথে মেশাতে পারবে না। এই লিপ গ্লস কি তুমি ব্রাশিং এর সাথে মেশাতে পারবা? ওয়াজ ব্রাশিং হার লিপ গ্লস না স্যার। হবে? ওয়াজ ফ্রেশেন্ড হার হেয়ার, না স্যার। তারপর হচ্ছে টুক হার হেয়ার, এটা কি হবে? এগুলো হবে না, মানে মিশবে না একটার সাথে। কিন্তু একটা অবজেক্ট কিন্তু ভার্বের সাথে কানেক্টেড, তুমি একটা ভার্বের অবজেক্ট আরেকটা ভার্বের সাথে ইউজ করতে পারবে না। সো ভার্ব চেঞ্জ হওয়া মানে অবজেক্টও চেঞ্জ হয়ে যাবে। সো অবজেক্ট নিয়ে আমাদের ওক্ষেত্রে মাথা ব্যথা নাই কোনো, শুধুমাত্র অবজেক্ট যদি পার্থক্য থাকে তখন আমাদের মাথা ব্যথা করার অনেক কিছু আছে। তাহলে এখন দেখো টিশানা ওয়াজ ব্রাশিং হার হেয়ার, এখানে এই অংশটুকু হচ্ছে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে, রাইট? জি স্যার। বাট সেকেন্ড the other two verbs, freshened it is in past indefinite tense, Past indefinite. took it is in past indefinite tense. So they are not similar, three verbs are not similar. এখন আমাদেরকে আসতে হবে এটা সলিউশনে। তাহলে আমরা সলিউশন কিভাবে করার চেষ্টা করেছিলাম, যখন and দিয়ে যুক্ত করা থাকবে xyz বা xyz abcd efgh and i থাকবে, মানে and দিয়ে যুক্ত করা দুইটা হোক, পাঁচটা হোক, 10টা হোক, যেটাই হোক না কেন, আমরা and দিয়ে যুক্ত করা অপশনগুলোতে সবসময় মেজরিটিকে ফলো করব। উই উইল ফলো দ্য মেজরিটি উইল ডমিনেট দ্য মাইনরিটি। বেশি অংশ যে প্যাটার্নে থাকবে, কম অংশকে ঠিক সেই প্যাটার্ন অনুযায়ী পরিবর্তন করতে হবে। ওয়াজ ব্রাশিং চেঞ্জ হয়ে যাবে স্যার। হ্যাঁ, এখন তাহলে এখানে একটা রয়েছে কন্টিনিউয়াস টেন্স, বাকি দুইটা প্যাটার্ন রয়েছে ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট চেঞ্জ হয়ে কন্টিনিউয়াস হবে নাকি কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে ইনডিফিনিট হবে? Continuous change to indefinite. Exactly, continuous will be changed and converted to indefinite tense. So was brushing, the whole pattern will be changed here, and it will be brushed, brushed. Tishana brushed her hair, freshened her lip gloss and took deep breaths. অনেকের এখন চোখ গেছে এদিকে যে ট্রাইং, তাহলে কি হবে স্যার? এটা তো আমরা দেখো অন্য পার্ট হিসেবে এটাকে মার্ক করেছি, এটা একটা ক্লজ। এই ট্রাইং থেকে শুরু করে ক্লাস পর্যন্ত পুরো অংশটুকু একটা ফ্রেজ। ট্রাইং টু ওয়ার্ক আপ দ্য কারেজ টু ওয়াক টু হার ফার্স্ট স্পিচ ক্লাস, এটা একটা পুরোটা একটা ফ্রেজ। এই ফ্রেজের মধ্যে ফ্রেজ উইদিন ফ্রেজ, এর মধ্যে আবার ছোট ছোট ফ্রেজ আছে, কিন্তু এই পুরোটা মিলে এই পুরো ফ্রেজটাকে লিড দিচ্ছে ট্রাইং আইএনজি। সো দিস ফ্রেজ ইজ কল্ড আইএনজি ফ্রেজ। আইএনজি ফ্রেজ ঠিক না, এটার ফর্মাল নেমটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ওকে, সো অনেকে আবার মনে করবে এই ট্রাইং মনে হয় এখানে যে ওয়াজ ব্রাশিং ছিল ওইটার সাথে কানেক্টেড। নো, তা কিন্তু না। সে কেন এই তিনটা কাজ করছে, ব্রাশ হার লং হেয়ার, ফ্রেশেন্ড হার লিপ গ্লস এন্ড টুক ডিপ ব্রিথস, এই যে তিনটা কাজ সে করলো, সে তো চুল আঁচড়াচ্ছে, তার লিপ গ্লস দিচ্ছে এবং দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছে, এই তিনটা কাজের পারপাস কি ছিল? ইট ইজ দ্য সেকেন্ডারি অবজেক্ট। আমরা কি একটা সেন্টেন্সে অনেকগুলো অবজেক্ট ইউজ করতে পারি না? মাল্টিপল অবজেক্ট ইউজ করতে পারি না? অবশ্যই পারে। যেটা প্রথম অবজেক্ট থাকে সেটা হচ্ছে প্রাইমারি অবজেক্ট, যেটা সেকেন্ড অবজেক্ট থাকে সেটাকে বলা হয় সেকেন্ডারি অবজেক্ট, তারপরে আরো অনেকগুলো অবজেক্ট থাকতে পারে। তো এখানে এই ফার্স্ট প্রাইমারি অবজেক্ট হচ্ছে প্রত্যেকটা ভার্বের সাথে নিজস্ব একটা একটা করে অবজেক্ট আছে। ব্রাশটের সাথে হেয়ার, ফ্রেশেন্ডের সাথে লিপ গ্লস, টুক এর সাথে ডিপ ব্রিথস, এই তিনটা হচ্ছে প্রাইমারি অবজেক্ট প্রত্যেক ভার্বের সাথে। আর এই তিনটা ভার্বের একটা কমন সেকেন্ডারি অবজেক্ট রয়েছে। সেকেন্ডারি অবজেক্টটা হচ্ছে কেন তারা এই কাজগুলো করছিল, ট্রাইং টু ওয়ার্ক আপ দ্য কারেজ টু ওয়াক টু হার ফার্স্ট স্পিচ ক্লাস, প্রথম বক্তৃতার ক্লাসে যাওয়ার জন্য সে তার সাহস জাগানোর চেষ্টা করছিল। ওকে, এটা কোনো ভার্ব না, এটা কোনো ক্লজ না, এটা হচ্ছে সেকেন্ডারি অবজেক্ট এবং এই পুরোটা একটা ফ্রেজ। সো ইট হ্যাজ নো কানেকশন উইথ দ্য প্রিভিয়াস ভার্বস। একটু একটু কি ক্লিয়ার হলো? অনেক ক্ষেত্রে এখনো অনেক কিছুতে কনফিউশন আসতে পারে, আমরা যখন একসাথে বইয়ের পেজগুলো শেয়ার করব তখন তোমাদের এটা বুঝতে অনেক সুবিধা হবে। ওকে, একটু কঠিন মনে হচ্ছে টপিকটা? একটু স্যার। স্যার খুব বেশি মনে হচ্ছে এখন মনে হচ্ছে এটা প্রথম এক্সারসাইজটা একটু কঠিন মনে হবে, তারপর একটা এক্সারসাইজ শেষ করতে পারলে তখন আর এটা